সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানে। আমরা আমাদের এই স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে কিন্তু সবসময় চেষ্টা করে থাকি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের সমস্যা, তার চিকিৎসা এবং জীবনযাত্রা আসলে কিভাবে কতটুকু পরিবর্তন করলে আমরা সুস্থ থাকতে পারবো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করে থাকি। সুপ্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আক্কেল দাঁতের কষ্ট। দাঁত হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ অঙ্গ যেখানে ছোটোখাটো কোনো সমস্যা দেখা দিলেই কিন্তু আমরা শারীরিক এবং মানসিক দুইভাবেই কিন্তু একটু অস্বস্তি বোধ করি। সুপ্রিয় দর্শক, আমি নুসরা জান দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি এবং আমাদের আজকের যে আলোচ্য বিষয় সেটি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষ অতিথি। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডক্টর মোহাম্মদ রকিবুল হোসেন রুমি, তিনি 1953 সালের অক্টোবর মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1979 সালে ঢাকা ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর পিজিটি ডিপ্লোমা ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি প্রতিষ্ঠাতা, সভাপতি পায়োনিয়ার ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল এবং বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সায়েন্স। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, দাঁতের ছোটোখাটো কিছু সমস্যা যখন হয়, কতদিনই সেই সমস্যাগুলো থাকলে আমাদের ডাক্তারের কাছে যাওয়া উচিত বা ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত বলে আপনার কাছে মনে হয়? অ্যাকচুয়ালি যেটা সমস্যা অল্প সময়ের মধ্যে নিরসন হয়ে যায় সেটা সাধারণ সমস্যা, কিন্তু এটা যদি সময় কাল পার হতে থাকে, দিন পার হতে থাকে এবং সমস্যার সৃষ্টি করতে, মানে বিশেষ করে দাঁতের হলে খাওয়া দাওয়ার সমস্যা, ব্যথা, ফুলে যাওয়া, মুখটা ভালো করে খুলতে না পারা, ভালো করে চিবাতে না পারা, এই বিষয়গুলি, এই রক্তক্ষরণ, মুখে গন্ধ হওয়া, যাবতীয় বিষয়গুলি আছে। বিশেষ করে আক্কেল দাঁত, এই দাঁতটি মুখের সবচেয়ে শেষে মুখের ভেতরে আসে। আমরা সবাই জানি যে মুখের দুই পাটির দাঁত থাকে, একটি দুধের আর একটি ভোগ দাঁত। ভোগ দাঁতটি আসলে পার্মানেন্ট দাঁতগুলি 6 বছর থেকে উঠতে আরম্ভ করে এবং আলটিমেটলি এগুলি 11 বছরের মধ্যে সমস্ত দাঁত উঠে, কিন্তু আক্কেল দাঁতটি সর্বশেষে উঠে সাধারণত 16, 17, 18, 20 এইসব বয়সে। কিন্তু এটা সবার জেনে রাখা ভালো যে আমাদের যে খাদ্য অভ্যাস ধীরে ধীরে আধুনিক জীবনযাত্রা এবং খাওয়া দাওয়ার সঙ্গে চাবানোর অথবা দাঁতের ব্যবহার অনেকটাই কমে গেছে, সীমিত হয়ে গেছে, যার ফলে আমরা দেখি যে চোয়ালের সাইজটাও ছোট হয়ে যাচ্ছে। এই বিবর্তনের কারণে মানুষের এই যে দীর্ঘদিন থেকে এই আক্কেল দাঁত, আমাদের মুখে সর্বমোট 32টি দাঁত থাকে এবং চারপাশে 4টি আক্কেল দাঁত মিলিয়ে 28-এর পরে 4টা মিলিয়ে 32 হয়। এই 4টা আক্কেল দাঁত, একটি নিচে ডানে, একটি উপরে ডানে এবং বাঁয়ের দিকেও তেমনভাবেই হয়। এগুলির স্পেস না থাকার মেইন কারণটা হলো ব্যবহার হয়নি দাঁত, চোয়াল বড় হয়নি, জায়গা হচ্ছে না, দাঁত ওঠে। এবং আক্কেল দাঁত ওঠার সময় প্রচণ্ড ব্যথা হয়, জীবন একদম বিষিয়ে তোলে। আচ্ছা, তেমন এর জন্য বলে যে এটা জানান দিয়ে আসে। যার এই সমস্যা, আক্কেল দাঁত উঠতে পারছে না, উঠতে চেষ্টা হচ্ছে, মাড়িগুলি শক্ত হয়ে গেছে, তখন যেমন হয় ব্যথা, তেমন ফুলে যায়, তখন গিলতে অসুবিধা হয়, হাঁ করতে অসুবিধা হয়। সেক্ষেত্রে সাধারণভাবে চেষ্টা করে, কুলি করে, লবণ পানি, গরম পানি দিয়েই অনেক কুলি করে অনেক চেষ্টা মানুষ হয়তো করে, সাধারণ ব্যথার ওষুধ খায়, কিন্তু নিরাময় হয় না। কিন্তু সমস্যাটা তো অ্যাকচুয়ালি দাঁত উঠতে অনবরত চেষ্টা করবে। স্যার, এর বিশেষ কোনো কারণ আছে কিনা বা সায়েন্টিফিক কোনো এক্সপ্লেনেশন কি আছে কিনা যে কেন আক্কেল দাঁত ওঠার ক্ষেত্রে এত তীব্র ব্যথা বা কষ্ট হয়ে থাকে? এক নাম্বার হলো, যতদিনে দাঁতটি বড় হয়ে উপরে উঠতে চায় ততদিনে মাড়িগুলি অনেক শক্ত হয়ে যায়। আগের বয়সে, যখন বাচ্চাদের বয়স অনেক কম থাকে, তখন দাঁতের মাড়ি এত শক্ত থাকে না, হাড় এত শক্ত থাকে না, তীব্র ফোর্স নিয়ে সেটা বেরোতে চায়। এক, দ্বিতীয় হলো সেটার জায়গা সংকুলন কম, এর মধ্যে দিয়ে অনেক চেষ্টা করতে থাকে স্বাভাবিক নিয়মে, এবং এটা অনেক বেশি সমস্যার সৃষ্টি করে। প্রধানত ব্যথা। ব্যথা মানুষকে মানে নাবিশ্বাস করে ফেলে এবং কাজকর্ম, পড়ালেখা যাই কিছু আছে সেগুলি বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়। তো এগুলির নিরাময়ের অবস্থা, প্রথমত আক্কেল দাঁতের সমস্যা দীর্ঘদিন এটিকে পেলে না রেখে ডাক্তারের পরামর্শ নিতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই দাঁতটি সোজাভাবে যেভাবে ওঠার কথা, স্ট্রেট পারপেন্ডিকুলার অ্যাক্সিসে, সেরকম উঠতে পারে না, বাঁকা হয়ে
সামনের দাঁত মানে 7 নাম্বার দাঁত সেগমেন্টের, তাকে ধাক্কা দিতে থাকে, ওখানে ক্রমাগত এই বিষয়টা হতে থাকে, মাড়ি ফুলতে থাকে, এই সমস্যা আর যায় না। তো এটা যেতে গেলে শৈল চিকিৎসা অথবা সার্জিক্যাল চিকিৎসার মাধ্যমে দাঁত থেকে রিমুভ করে ফেলতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সোজা না হলে দেখা যায় এটা ফাংশনাল হয় না। একটা দাঁতের কাজ কি চাবানো, কিন্তু উপরের এবং নিচের আক্কেল দাঁতের সম্পর্ক যদি সঠিক নিয়মে প্রতিষ্ঠিত না হয় সেটা তো আর কাজে লাগবে না। অনেকে মনে করে আক্কেল দাঁত উঠেছে মানে ঠিক আছে, ব্যথা থাকতেই পারে, এটিকে আসলে ডাক্তারের কাছে যাওয়ার মতো কোনো সিচুয়েশন নেই বা যাওয়ার মতো কোনো কিছু নেই। তো এই ক্ষেত্রে আপনার মতামত কি? যে ব্যথাটা এত তীব্র হয়ে যায় যে রুগী যত অনেক সময় ভয় পায় যে ডাক্তার কাছে গেলে আমাকে ইঞ্জেকশন দেবে, আমাকে দাঁত উঠিয়ে ফেলবে, আমাকে অপারেশন করবে, এই ভীতিটা কম না। বাচ্চারা অন্য অন্য ডাক্তারের কাছে যত না ভয় পায়, ডেন্টিস্টদেরকে ইঞ্জেকশন এবং সারসি যে ফোরসেপ যেটাকে বলে দাঁত তোলার, এই বিষয়গুলি অনেকেই হয়তো বাচ্চারা জানে। এবং আজকালকে তো মানে নানান ধরনের সুযোগ সুবিধা, ফেসবুকে তারা গুগলে নানানভাবে জিনিসগুলি জেনে ফেলে। তো এটা আসলে এতই তীব্র, তারা ভয় পাওয়া সত্ত্বেও ডাক্তার কাছে যেতে অভিভাবকদেরকে উদ্বুদ্ধ করে। এবং সেই কারণে যে আর সহ্য করতে পারছে না, খেতে পারছে না, হা করতে পারছে না, মানে অনেক অনেক তীব্র। মানে শরীরে যত ধরনের ব্যথা হয়, দাঁতের ব্যথাটা যদি খালি ব্যথার তুলনা করা হয়, প্রসব বাচ্চা হওয়ার সময় যে ব্যথাটা মেয়েদের হয় তার চেয়ে কম না, তার চেয়ে বেশি। সো এটারও বিশেষ কতগুলি কারণ আছে। কারণ দাঁতের এখানে যে পঞ্চম নার্ভ, ফিফথ ক্রেনিয়াল নার্ভটা নন মাইলিনেটেড। তার অর্থ মানে কি, দাঁতের উপরে নার্ভের যে ফিলামেন্টগুলি যেগুলি দিয়ে অনুভূতিগুলি আসা যাওয়া করে, সেগুলির উপরে যে আবরণ অথবা কভারটা নাই। এবং যার কারণে আমরা এমনি সুস্থ দাঁতেও ঠান্ডা গরম এই খাওয়াগুলি খেলে দাঁত কিন্তু অনুভূত হতে পারে, বুঝতে পারে যে এটা আইসক্রিম অথবা এটা চা, কফি ইত্যাদি। অন্য এত সেন্সেশনটা নিতে পারে এই বিশেষ ধরনের নার্ভ প্রক্রিয়াটা। এবং দাঁতের মেইন জিনিসটাই হলো ব্যথা। স্যার, যাদের আক্কেল দাঁত হয় তাদের ক্ষেত্রে বলা হয় যে না, তার কিছুটা হয়তো জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পেয়েছে, সুতরাং এই দাঁতটাকে ব্যথা হলেও রেখে দেওয়াটা আসলে যথোপযুক্ত একটা সিদ্ধান্ত বলে মনে করেন অনেক মুরব্বীরা। এই বিষয়ে আপনার মতামত কি? আক্কেল দাঁতের অর্থ হলো, আক্কেল দাঁত যখন হয়, আপনাকে আগেও বলেছি যে 16, 17, 18 ততদিনে অনেকটা অ্যাডাল্ট হয়ে আসে। বাচ্চা থেকে আস্তে আস্তে অ্যাডাল্টের দিকে চলে যায়। তো এটাতে ওই বয়সে তো একটু আক্কেল হয়, মানে বয়সের কারণে, জ্ঞানের কারণে, পড়ালেখার কারণে এটা। তবে আক্কেল দাঁত একটা গুরুত্বপূর্ণ আক্কেল হয় এটা হয়তো ধারণা আছে, কিন্তু আক্কেল দাঁত রেখে দিতে হবে আর আক্কেল দাঁত সরিয়ে দিলে আক্কেল কমে যাবে, এই বিষয়টাও কিন্তু আসলে না। আক্কেল দাঁতে যে অনেক কষ্ট দিয়ে এই জিনিসটা আসে জানান দিয়ে, এবং তীব্র একটা সমস্যার সৃষ্টি করে বেশ কিছুদিন ভোগানোর পর না পেরে তখন এই জিনিসটা অপসারণ করতে হয়। তো একটু জেনে রাখা ভালো। অনেক ক্ষেত্রে আমরা যেমন আগে জানি যে 32টা দাঁত মানুষের হয়, উপরে 16 নিচে 16, কিন্তু আক্কেল দাঁত যদি না হয়, আক্কেল দাঁত আমি বলেছি 28-এর পরে 4টা মিলে 32 হয়। এখানে দেখা যায় যে অনেক সময় 4টা আক্কেল দাঁতের মধ্যে একটা আছে, 2টা আছে, 3টা আছে, 4টা আছে, অথবা 4টাই নেই। অনেক ক্ষেত্রে দেখা যায় বিবর্তনের সঙ্গে, দাঁতের ব্যবহারের সঙ্গে আক্কেল দাঁতের জন্মটাও হচ্ছে না অনেক ক্ষেত্রে। স্যার, আক্কেল দাঁত পুষে রেখে দিচ্ছে ব্যথা থাকা সত্ত্বেও, কিন্তু যদি কারোর সমস্যা হয়ে থাকে আক্কেল দাঁতের কারণে, কিন্তু তিনি ফেলছেন না বা ডাক্তারের পরামর্শ নিচ্ছেন না, এক্ষেত্রে ভবিষ্যতে কি তার কোনো অসুবিধা হতে পারে কিনা? যে কোনো ইনফেকশন যখন ওটাকে অবহেলিত হয়, দীর্ঘদিন তাকে রাখে, এটাকে বলে ক্রনিক ইনফেকশন। তো দাঁতের ইনফেকশন যদি দীর্ঘ সময় ওষুধ দিয়ে দমন করা, আবার একটু ভালো হওয়া, আবার এইটাকে রিঅ্যাপিয়ার করা, মানুষকে বুঝতে হবে যে এই একটি রোগ বারে বারে যখন ঘুরে ঘুরে আসতেছে, এটা শান্তি আসলে দিবে না। তো সেই ক্ষেত্রে পরামর্শ তারপরে যদি অবহেলা করে, লোকাল ইনফেকশন হবে যেখানে সমস্যাটা, এরপরে এই সমস্যার ইনফেকশনটা আস্তে আস্তে আশেপাশের জায়গায় ছড়িয়ে যাবে। তো কী হয়, সেখানে আলসারেশন হয়, খাওয়া দাওয়া তখন চেবানো, খাওয়া দাওয়া গেলা, এগুলি অসুবিধা। এরপরে যখন আরও অবহেলিত হয়, এটা আরও ব্যাপ্তি হয়, তখন দেখা যায় এটাকে সেলুলাইটিস বলি। সেলুলাইটিস কি, কোথাও পাস হয়েছে এবং পাসটা
আস্তে আস্তে বের হয়ে কোনো একটা পথ খোঁজে এবং সেটা ছড়ায়। তো এটা সাধারণত দেখা যায় যে গালের সাইডে এক সাইড ফুলে গেছে, বুঝতে হবে যে ফোলার কারণ হলো ইনফেকশন যখন আরও অ্যাডভান্স হয়ে যায়, ইনফ্লামেশন যখন আরও অ্যাডভান্স হয়ে যায়, পাস তৈরি হয়, এমন সেই ক্ষেত্রকে আমরা সেলুলাইটিস বলি। সেটা যদি আরও অ্যাডভান্স হয় তখন ফিস্টুলা তৈরি করে। ফিস্টুলাটা কি, যে পাস নির্গত হওয়ার জন্য একটি নলের মতো তৈরি করে বা পাসের প্রেশারে, যেটা গালের বাইরে দিয়ে হয়তো এইসব জায়গা দিয়ে কোথায় ফুটো হয়ে পাসটা ড্রেন হয়। এবং যদি মুখের ভিতর নির্গত হয়, অনবরত আমাদের খাদ্যের সঙ্গে আমরা কিন্তু পাস গেলে ফেলতেছি, এবং সেখান থেকে কি আসলে আমাদের শরীরে যে অন্যান্য যে মেজর যে অর্গানগুলো রয়েছে সেগুলো কি আসলে ক্ষতিগ্রস্ত হতে পারে? আমাদের যে ব্লাড সার্কুলেশন আছে, যে আর্টারি এবং ভেইন, এগুলি কিন্তু একটার সাথে একটা নেটওয়ার্কিং করা। তো শরীরে যে কোনো এক জায়গায় ইনফেকশন হলে সেটা শরীরের যে কোনো অঙ্গে চলে যেতে পারে। তো আমাদের যে ভাইটাল অর্গানগুলি আছে, যেমন হার্ট, লাংস, লিভার, কিডনি, এগুলিতে তো রক্তের মধ্যে দিয়ে যে একটা সিস্ট তৈরি করে ফেললো, একটা মানে রক্তে একটা ইনফেকশন তৈরি করে ফেললো, নানান রকমের সমস্যা ওই অর্গানগুলিতে, ডিস্ট্যান্স ইনফেকশন। এখানে আমরা ইংরেজিতে আমাদের কথা দুইটা আছে, একটা ফোকাস, একটা ফোকাল। একটা ফোকাস অফ ইনফেকশন দূরে সরে যায়, ফোকাল ইনফেকশন করে। তখন আমরা যখন অন্য সমস্যা অন্য অঙ্গে দেখা যায়, যেটা প্রাথমিক উৎপত্তি জায়গাও আছে, এক জায়গায় হয় আরেক জায়গায় ছড়ায়। তো এই জিনিসটা কোনোভাবে কোনো ইনফেকশন শুধু দাঁতের নয়, বেশি দিন এটাকে স্থায়ী হতে দেওয়া উচিত না। আক্কেল দাঁতের চিকিৎসা পদ্ধতিটা আসলে কি? আক্কেল দাঁতের মেইন, যদি ওটা অপ্রয়োজনীয় দাঁত হয়, সেটা মানে অনেক ভীতি মানুষের কাজ করে। এখানে চিকিৎসা দুইভাবে হতে পারে। একটা হলো লোকাল অ্যানেস্থেশিয়া ব্যবহার করে, ইনজেকশনের মাধ্যমে, যেভাবে ছোটোখাটো দাঁত উঠায় সার্জারি, যদি সিম্পল টাইপের হয়। যদি এটা কমপ্লিকেটেড হয়, সেখানে লোকাল অ্যানেস্থেশিয়ার সঙ্গে সিডেশন ইউজ করে, অ্যাজ ফর এক্সাম্পল প্যাথেডিন অথবা কোনো ঘুমের ওষুধ প্লাস লোকাল অ্যানেস্থেশিয়া, যখন মানুষ কোঅপারেট করতে পারে, মানে সহ্য করতে পারে সার্জারিটা। এবং আরও কমপ্লিকেটেড হলে তখন জেনারেল অ্যানেস্থেশিয়া নিয়ে, যারা অনেক বেশি ভয় পায় তারা ফুল যে অপারেশনের জন্য যে অজ্ঞান, সে জেনারেল অ্যানেস্থেশিয়া দিয়ে দাঁত ছড়িয়ে ফেলতে পারে। তো এটাকে ভয় করলে তো কোনো লাভ নেই। চিকিৎসা তো মগজের ভিতর, ব্রেনের ভিতরে হয়, হার্টের ভিতরে হয়, সেই সব জিনিসও তো অপারেশন করতে মানুষ একসময় বাধ্য হয়ে যায়। স্যার, আমরা এই আক্কেল দাঁত সম্পর্কে স্যার আরও বিস্তারিত জানার চেষ্টা করবো। এই পর্যায়ে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন, এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। ছোট্ট সোনামণি তাদের খাবারের প্রতি স্পেশাল যত্ন রাখতে হবে। সেজন্য তার খাবারে পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি, প্রোটিন এবং বিভিন্ন ধরনের গুড সোর্সেস অফ নিউট্রিয়েন্ট থাকতে হবে। আমি যদি বাচ্চা মায়েদের উদ্দেশ্যে বলি, আপনি আপনার বাচ্চার বিভিন্ন ধরনের ভাজা পোড়া বাইরে থেকে কিনে না নিয়ে এসে ঘরে যদি তৈরি করে তাদের কাছে একটু আকর্ষণীয় ওয়েতে খাবারগুলো প্রেজেন্ট করি, সেজন্য অবশ্যই বাচ্চার খাবারটিকে আপনি যখন সার্ভ করবেন, ঘরে তৈরি করা খাবার আর একটু সুন্দর করে পরিবেশন করে নেওয়ার চেষ্টা করবেন। আপনার বাচ্চা যে আইটেমগুলো পছন্দ করে বা যে ভাজা পোড়ার আইটেমগুলো পছন্দ করে, সেগুলো আপনি অবশ্যই খাদ্য তালিকায় প্রাধান্য দিতে পারেন, কিন্তু প্রতিদিন একটি একটি করে রাখার চেষ্টা করবেন। বিভিন্ন ধরনের ফলের জুস বা স্মুদি বাচ্চারা অনেকেই পছন্দ করে বা মিল্ক শেক পছন্দ করে। সেটাকে যদি একটু সুন্দর করে ডেকোরেশন করে একটু সুন্দর ওয়েতে প্রেজেন্ট করেন, তাহলে কিন্তু দেখা যাবে বাচ্চা খুব সদিচ্ছায় আনন্দ সহকারে সেই ফলের জুস বা স্মুদি গ্রহণ করবে। অনেক বাচ্চাই বাইরে খেতে গেলে বা ঘুরতে গেলে দেখা যায় যে স্যুপ গ্রহণ করতে পছন্দ করে। তো আপনিও কিন্তু বাইরে থেকে কিনে নিয়ে আসা স্যুপের পরিবর্তে তাকে বাসায় তৈরি করা স্যুপের আইটেমও তৈরি করে দিতে পারেন। আবার বিভিন্ন ধরনের যে ভাজা পোড়ার আইটেমগুলো আছে, সেগুলো খুবই কম তেল মশলা দিয়ে তার কাছে একটু সুন্দর ওয়েতে যদি প্রেজেন্ট করেন, সে কিন্তু সেই খাবারটি গ্রহণ করবে। বাচ্চা বাড়ন্ত বয়সে পুষ্টির ঘাটতি পূরণ করার জন্য কিন্তু তার অবশ্যই 3 থেকে 4 বেলা খাবার গ্রহণ করতে হবে। রাতের খাবার হিসেবে তাকে 1 গ্লাস দুধ, সামান্য পরিমাণে যদি মনে করেন সে দই দিয়ে আমরা যে লাচ্ছিটা তৈরি করে দিই, সেই লাচ্ছিটাও অনেক বাচ্চা খেতে পছন্দ করে, তো তাদেরকে দই দিয়ে লাচ্ছি তৈরি করে দিতে পারেন। একটি ডিম সেদ্ধ খাওয়াতে পারেন।
বা কেউ যদি ভাত খেতে ইচ্ছা প্রকাশ করে তাকে ভাত খাওয়াতে পারেন। সেটা না খেতে চাইলে নুডলসও কিন্তু তৈরি করে দিতে পারেন, কিন্তু অবশ্যই টেস্টিং সল্ট বাদে নুডলস তাকে তৈরি করে দিতে হবে। সবজির পরিমাণ অবশ্যই সেখানে বর্তমান রাখতে হবে। বাচ্চার যেন সহজেই যেন ক্যালোরির রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যায়। আপনি চিরা দিয়ে, দুধ দিয়ে, খেজুর দিয়ে ব্লেন্ড করে তাকে কিন্তু স্মুদির মতো তৈরি করেও যদি দেন, সেটি কিন্তু তার ক্যালোরি রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যাচ্ছে, সাথে কলা থাকলে একটা। পাশাপাশি এটা যদি না খেতে পারে তাহলে আপনি তার পছন্দের যে কোনো মাছ বা মাংস সেটাকে একটু কম তেল মশলা দিয়ে রান্না করে দিলেন। অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাদের পছন্দের যে খাবারগুলো আছে সেগুলো যদি তারা দেখে, তাহলেও অনেক সময় তারা ঘুম থেকে উঠেও সেই খাবারগুলো গ্রহণ করার চেষ্টা করবে। কিন্তু সবার প্রথমে যেমন বলেছিলাম, সবার শেষে এই বিষয়টি বলতে চাই, অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার বাচ্চা হোক কিংবা বড় সবার জন্য স্বাস্থ্য ঝুঁকি বয়ে নিয়ে আসতে পারে। বাচ্চাদের ডেভেলপমেন্ট করে এই জাতীয় খাবার, মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, এই বিষয়গুলো যেন কনফার্ম থাকে এমন খাবারগুলোই আপনি তার খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবেন। আর পানির বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিতে হবে। বাচ্চা যদি পানি অনেক বেশি পান না করে, তার পরবর্তীতেও পানি বহুল ফলমূল, শাকসবজি যেগুলো আছে সেগুলো তার খাদ্য তালিকায় বর্তমান রাখার জন্য, এতে করেও তার কিন্তু পানির রিকোয়ারমেন্টটা ফুলফিল হয়ে যাবে। কেন অনেক বাচ্চার কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যজনিত সমস্যায় দেখা দেয়। স্যার, আক্কেল দাঁতের পাশাপাশি আমাদের যে স্বাভাবিক দাঁতগুলো রয়েছে সেগুলোকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য আমাদের আসলে প্রতিদিনের যত্নটা কেমন হওয়া উচিত? আগে সাধারণত আমাদের দেশের ধারণা ছিল একটি দাঁতের চিকিৎসা মানে একটি দাঁত ক্যাভিটি হলে পরে ফিলিং করে ঠিক করা, মাড়ি যদি ময়লা জমে রক্তক্ষরণ হয় স্কেলিং করা, অথবা দাঁত একটা যদি কোনো কারণে একজনের বয়স হলে পরে দাঁত নড়ে পড়ে যায় সেখানে একটা ডেন্সার আর্টিফিশিয়াল কিছু লাগানো। অনেক সীমাবদ্ধতা ছিল আমাদের দেশে, জ্ঞানের অভাব, প্রযুক্তির অভাব এবং চাহিদা সব কিছু মিলেই ধীরে ধীরে এখন থেকে 50 বছর কি 100 বছর আগে এই অঞ্চলটা মানে এই সুযোগ সুবিধাটা কম ছিল এবং রোগের প্রাদুর্ভাবও কম ছিল, যেহেতু তখনকার স্বাভাবিক নিয়মের খাদ্য ছিল। এখন আস্তে আস্তে আধুনিক হচ্ছে, মানুষের খাওয়া, খাদ্য, নানান রকমের ব্যস্ততা, জীবনধারাটাই চেঞ্জ হয়ে গেছে। তো আমি বলি যে যে কোনো জিনিসের, যে কোনো অঙ্গের, যে কোনো শরীরের, হাত পায়ের, চোখের, কানের সব পরিচর্যা দরকার। দাঁত কম গুরুত্বপূর্ণ না। একমাত্র মানুষ তখনই গুরুত্ব দেয় যখন তার সিভিয়ার ব্যথা হয়। কিন্তু না, আমি এটা প্রতিদিন এতবার ব্যবহার করছি, এতবার খাচ্ছি, খেয়ে আমি স্বাদ পাচ্ছি, আমি নিউট্রিশন নিচ্ছি, কিন্তু সেই অর্গানটাকে আমি যত্ন করব না, এটা হতে পারে না। আর যত্ন করতে হলে সেই দুধদাঁতের আমল থেকে, যখন বাচ্চার ছোটবেলায় দুধদাঁত জন্ম হয় 6 মাসে, তখন মায়ের দায়িত্ব এগুলিকে পরিষ্কার করার পদ্ধতি। তারা যদি জানতে চায় কিভাবে করবে, তো সেই জিনিসগুলি ডেন্টিস্টদের কাছে পরামর্শ নিতে পারে সাধারণভাবে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আক্কেল দাঁতের সম্পর্কে আপনি যে ধরনের তথ্যগুলো দিলেন, এবং আমার কাছে মনে হয় এই আক্কেল দাঁত সম্পর্কে অনেকেরই অনেক কিছু অজানা ছিল। আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে তারা বিস্তারিতভাবে জানতে পেরেছে। স্যার, আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। বাংলাদেশে বর্তমানে যে পরিসংখ্যান, সেই হিসেবে দেশের জনসংখ্যার কমপক্ষে 12% মানুষ আসলে কিডনি রোগে আক্রান্ত। সেই বিবেচনায় দেশে বর্তমানে কিডনি রোগীর সংখ্যা কমপক্ষে 1,80,00,000 থেকে মতান্তরে 3 কোটি পর্যন্ত, কাছাকাছি 3 কোটির মতো। এইটার মানে যে অবস্থা আসলে দিন দিন চলছে, তার দেখালো কিডনি রোগীর সংখ্যা প্রতিদিন বেড়েই চলছে এবং এটা জ্যামিতিক হারে বাড়ছে। এই বাড়াগুলোর আসলে অনেকগুলো কারণ রয়েছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbt.com। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গেই থাকুন।